আইন সম্বন্ধে মানুষের ধারণা ভালো নেই বা ভুল, ভালো নেই কিংবা খারাপ, ভালো ভালো নেই এবং আর একদিক দিয়ে বলা যেতে পারে ঠিকঠাক নেই। আমি যেমন বলছি আপনাকে দ্বিধাগ্রস্তহীনভাবে বলছি যে এখনো পর্যন্ত গ্রামগঞ্জের অনেক মানুষ বলেন যে লেখাপড়া শিখিয়ে ছেলেটাকে অমানুষ করলে মানে উকিল বানালে, এরকম দৃষ্টিকোণ আছে। সমাজ ব্যবস্থায় এরকমও ভাবনা চিন্তা হয় যে তুমি দরকার করলে বাঘে খান তাও ভালো, অন্ততপক্ষে যেন কোর্ট কাছারিতে না যেতে হয়। এই যে ধারণা আছে, এই ধারণার মধ্যে সমাজ ব্যবস্থায় আইন কতটা সমাজের উপকার করতে পারে এই জায়গাটা পৌঁছল। কারণ উকিল ওকালতি এর মধ্যেই আলোচনাটা থাকার কারণে আইনটা মানুষের কত উপকার করতে পারে এই ধারণাটা মানুষের কাছে গেল না। আর এটার মূল কারণ হচ্ছে ইংরেজিতে বলা যেতে ল্যাক অফ লিগাল অ্যাওয়ারনেস, আইনি সচেতনতার অভাব। আইন কাকে বলে খুব এক কথায় যদি বলা যায়, আমি খুব বড় বড় বইপত্র পড়িনি, আইনের বইটাই শুধু পড়ি। আমি অনেক বড় বড় মনীষী চিন্তাবিদ দার্শনিকের বই আমার পড়ার সুযোগ হয়নি। আইনের যে কোনো বই হয়তো পড়ার সুযোগ আমার হয়। আমি তার থেকে বুঝেছি আইন কাকে বলে। যদি এক কথায় বলা যায়, সমাজের যে ক্রন্দন তাকে বোঝার ক্ষমতা যে রাখে তার নাম আইন। Who can feel the cry of the society? সমাজ ব্যবস্থা কিন্তু সবসময় কেঁদে বেড়ায়। সমাজ কিন্তু কখনো ফুসফুস করে, কখনো জোরে জোরে, কখনো বেহু করে, সমাজ কিন্তু সবসময় কাঁদছে। আপনারা যারা সমাজবদ্ধ জীব, সমাজের কাজ করেন, আপনারা অনুভব করেন সমাজের একটা ক্রন্দন আছে। আর এই ক্রন্দনকে মানুষের কাছে বোধগম্য করে দেওয়ার জন্য যে ব্যবস্থা তার নাম আইন ব্যবস্থা। সমাজের ক্রন্দনটা আপনি বুঝবেন কি করে? সমাজের ক্রন্দনটা বোঝার জন্য একটা সচেতনতার দরকার। সেই সচেতনতাকে সামনে রেখেই তৈরি করা হয়েছিল আইন। এবং এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আমাদের দেশে যে আইন ব্যবস্থা আছে সেটা ব্রিটিশ থেকে শুরু করে ব্রিটিশদের চিন্তা ভাবনা প্রসূত। ব্রিটিশ যেভাবে আইনটাকে তৈরি করে দিয়ে গেছে, অনেকাংশ তাই আছে, কিছু কিছু আমরা পরিবর্তন করেছি, অর্থাৎ ব্যাপক পরিবর্তন হয়নি। আমি যে ফিল্ডে বেশি কাজ করেছি তার নাম ক্রিমিনাল প্র্যাকটিস। এবং আপনাদের কাছে বলি, আপনারা যারা এখানে আছেন আপনাদের পরিবারের লোকদেরকে বলবেন ক্রিমিনাল প্র্যাকটিস সম্বন্ধে। ভদ্রমহিলা একা হওয়ার পর অনেক দিন বাদে তার কাছে একটা চিঠি এলো থানার মাধ্যমে। তার বাড়ির সামনে থানার পুলিশ ভ্যান, আশপাশের লোক জানলা দরজা খুলে দেখছেন, আরে অমুকের বাড়ির সামনে পুলিশ ভ্যান, নিশ্চয়ই কিছু খারাপ কাজ করেছে, পুলিশ এসছে। সবাই দরজা জানলা বন্ধ করে দিচ্ছে। আমি আশা করি এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু পশ্চিমবঙ্গের সমাজ ব্যবস্থায়, পশ্চিমবঙ্গ কেন বিহারে উপি অনেক জায়গাতে এটা কিন্তু খুব স্বাভাবিক ঘটনা। আপনারা কিন্তু কেউ বলতে পারবেন না যে ঘটনাটা পুরোপুরি ঘটে না, এমন ঘটনা আপনারা বলতে পারবেন না। ঘটে থাকে, আমি জানি। আমি গ্রামগঞ্জে যাই, আমি মহকুমা কোর্টে যাই, আমি আইনজীবীদের সংগঠন করি, আমি দেখেছি যে কারোর বাড়ির সামনে পুলিশ মান এলে সবাই দরজা জানলা বন্ধ করে জিজ্ঞেস করে না যে কেন এসছে। ভদ্রমহিলাকে একটা নোটিশ ধরাতে এসছে, আশপাশের লোক নানান বলাবলি করছেন, নিশ্চয়ই কিছু হয়েছে দেখো। না আমি আসছি কেন করা হয়েছে আগে কারো, তার যে রিমেডি, তার যে ব্যবস্থা করা, তার দায়িত্ব আপনারা যখন যারা নেন তাদের জন্য নিয়মিত একটা ওয়ার্কশপ দরকার। আর এই ওয়ার্কশপের মধ্যে আপনারা অনেক মানুষকে হাতিয়ার, তারা আপনাকে কি বলবো, এই কোন সিমটা জিও আর কোন সিমটা জিও নয়, এই মানুষ সব জেনে গেছে। অত যদি বলা যায় এফআইআরের ফুলটাই আর জিডির মধ্যে তফাৎ কি জানে না, তাহলে আপনি এই জায়গায় দাঁড়িয়ে সামাজিক কর্তব্যে নিশ্চয়ই কিছু ঘাটতি। আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলেছি, কিছু উকিল চাইলে সমাজ যেন আইন না জানে, কিছু এমএলএ চাইলে যেন সমাজ আইন না জানে। আমি প্রসঙ্গত বলে রাখি, আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগেও মানুষ জানতো না যে একবার যদি বিচার হয়ে যায়
সেই বিচারকে আবার নতুন করে শুরু করানো যায়, মানুষ জানতো না। আপনারা নিশ্চয়ই দেশ বেকারি কেসের কথা শুনেছেন, বুঝলাম। সে দেশ বেকারির কেস জাহিরা বিবি তিনি লড়েছেন, তিনি কিন্তু রিট্রায়াল করিয়েছেন, পুনরায় বিচারের আগুন আছে, আর কিছু করার নেই, আমার ওই কোর্ট আর কিছু করবে না। ভুল ভুল ধারণা। আজকে বেশ বেকারির কেস থেকে কিন্তু আমাদের কাছে নজির, এটাও কিন্তু বেশি দিনের ঘটনা নয়। আজকে আমাদের দেশে আইন ব্যবস্থাটা অনেক সভ্য, অনেক সৃজনী, অনেক বেশি সৃজনশীল। এটা আমরা মানুষের কাছে পৌঁছে দিইনি সমাজের মঙ্গল করার জন্যে, এটা আমাদেরই বুদ্ধি। এটাও কিন্তু 2009 সালের অ্যামেন্ডমেন্ট দিয়ে হলো। আগে বলতো না সরকারি উকিল তোমার বিচার করবে, এখন বলেছে সরকারি উকিলের সাথে তুমি নিজে আলাদা উকিল দিতে পারো, কারণ তোমার অভিযোগের ভিত্তিতে কেস স্টার্ট হয়েছে। ইউ আর দ্য অনলি অথরিটি থ্রু হুইচ দ্য কেস হ্যাজ বিন স্টার্টেড। তুমি যদি কেস না করতে কেসই হতো না, আর সেই কেসটা তোমার কিছু বলার নেই। আমি বহু ক্ষেত্রে জানি, মানে আমি আপনাদেরকে দ্বিধাহীন চিত্তে বলতে পারি যে বহু ক্ষেত্রে জানি যে বহু মানুষ কোর্টে যান না, থানায় যান না, শুধু হেনস্থাকে অ্যাভয়েড করার জন্য। এই ডিলেটার পিছনে কিন্তু আপনার আদালত এবং উকিল লোকরা, শুধু উকিল নয়, আদালত এবং উকিল দেখবেন মেনটেন্যান্সে বাংলার মেনটেন্যান্স মানে ভরণ পোষণ। কেন এই জিনিসটা এলো? সমীর পালকে ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই এতে যে আলোচনা হলো তার থেকে আমরা সবাই মানে সমৃদ্ধ হলাম, এবং ভবিষ্যতে ওনার সাথে যারা আইনজীবী এসেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং ভবিষ্যতে উনি যেরকম বলছেন মানে এত বিষয়, এই বিষয়গুলোর উপরে সেমিনার, ওয়ার্কশপ, সচেতনতা শিবির, ডোমেস্টিক ভায়োলেন্স বা মহিলাদের নিয়ে কাজ করছেন, মেনটেনেন্স, এটা এফআইআর বা জিডির মধ্যে যে তফাৎ, একটা মিসিং ডায়েরি বা বর্তমান খুলনা জেলার বাবা কাকা ওদের ওর বংশধরে কেউ নেই।
শিক্ষিতর হার বেড়ে গেছে সব কিছু, পাশাপাশি ডোমেস্টিক ভায়োলেন্স এটাও কিন্তু বেড়ে যাচ্ছে ধীরে ধীরে ধীরে, তাই নয় কি? দেখা যাচ্ছে যে আমাদের সমাজের নারীরা এখনো বিভিন্নভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের আইন কি বলে এবং আমরা সমাজকর্মীরা কি বলি এবং যারা এই ভাবে নির্যাতিত হচ্ছে, আমরা যে এখান থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতায়ও আছে যে আমরা চলতে ফিরতে সংসার জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাজনৈতিক জীবন বাদ দেন এবং আমাদের যে দৈনন্দিন জীবন যেখানটায় চলমান জীবন যার সঙ্গে যুক্ত, বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত, সেখানেও আমরা কিন্তু বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছি, পড়াশোনার থেকে, ফ্যামিলি থেকে, সব কিছু থেকে। তো সেখান থেকে আইনি যে ব্যবস্থাগুলো আছে আমাদের সরকারি তরফ থেকে, সেটা সঠিকভাবে আমাদের কাছে পৌঁছানোর যে বার্তা একটা, যে আমরা অনেকেই গ্রামগঞ্জ কেন শহরেও আমরা অনেক কিছু জানতে পারি না এবং আইনি কি ব্যবস্থা আছে সেটা জানতে চাই না বা জানতে পারিও না। এই জানানোর জন্য এই প্রক্রিয়াটা বা এই সেমিনার। তো বললাম যদি একজন শেয়ার করেন। আমরা যে জিনিসগুলো জানতে পারলাম তার ভিতর থেকে সমস্তটাই মহিলাদের ব্যাপার। কোন ধারায় কোন আইনি ব্যবস্থা চালু হয়ে আছে মেয়েদের, যাতে সেই সম্পর্কে তারা ওয়াকিবহল হয়, সেই দিকটাকেই বিশেষত। প্রথমেই কি দরকার মনে হয় আপনার? উইমেনরা কী কী সমস্যার মধ্যে পড়ে, তার উপরে আরও বেশি যেটা হচ্ছে সিঙ্গেল উইমেনরা আরও বেশি সমস্যার মধ্যে পড়ে। সমস্যাকে তো অন্যান্য অনেক স্তরে ভাগ করা যায়। মূলত আমরা যেটা দেখি উইমেনদের প্রথম সমস্যা কি, সিকিউরিটির সমস্যাটা আছে, নিরাপত্তার বিষয়। আমরা প্রাচীনকাল থেকে বিবাহ প্রথা যে চালু হয়েছে তারও মূল জিনিস হচ্ছে ওই নিরাপত্তা দেওয়া। এবং অনেক মহিলাকে বা পুরুষরা জানায় যে মহিলাদের নিজস্ব কোনো বাড়িঘর থাকে না। প্রথম বলা হয় আমরা পিতার ঘরে থাকি, তারপরে আমরা স্বামীর ঘরে থাকি, তারপরে আসে আমরা পুত্রের ঘরে থাকি। তার মূল জিনিস হচ্ছে ওই স্কাউট, তাকে কিছু সিকিউরিটির মধ্যে রাখা হচ্ছে যেটা পুরুষদের আন্ডারেই থাকে মূলত এটা। এখন আমরা এই সিকিউরিটিকে যদি দুটো ভাগ করি, একটা সোশ্যাল সিকিউরিটি, আরেকটা সবচেয়ে বড় আমার যেটা মনে হয় সেটা হচ্ছে তার ইকোনমিক সিকিউরিটি, যেটা আর্থিক নিরাপত্তা ছাড়া একটা মহিলার কোনো নিরাপত্তাই নয়। এই যে ভায়োলেন্স ব্যাপারটা আসছে, ভায়োলেন্স ব্যাপারটাও ওখান থেকেই মনে হচ্ছে জন্ম নিচ্ছি। এবং আজকাল যেটা ভায়োলেন্স করছি দুদিক থেকে আমরা চিন্তা করতে পারি। এক তো যে মহিলার কোনো আর্থিক নিরাপত্তা নেই বা তার কোনো সোর্স নেই, সেদিক থেকে তাকে তো নিগ্রহ করার সুবিধা অনেক বেশি। আরেকটা উল্টো দিক থেকেও আছে, যে মহিলার রিসোর্স আছে সেখানেও একটা ইগো ক্লাস থেকেও আছে। পুরুষের সঙ্গে মহিলার সেখানে একটা ইগো ক্লাস থেকেও আছে। কাজেই সেই জন্যেই বোধহয় আমরা এখন বেশি করে এই ভায়োলেন্সগুলোকে দেখছি। এখন আমাদের এই আলোচনার মধ্যে আনা উচিত যেটা, এই ভায়োলেন্স থেকে বাঁচতে গেলে পর মহিলাদের কী কী স্টেপ নিয়ে চলা উচিত। ঠিক আছে, মেনলি ব্যাপার হচ্ছে ওনার যে আলোচনা সেখান থেকে মনে হয় আমরা এটা পেলাম যে মানুষকে অ্যাওয়্যার করা, জানানো, এটা হচ্ছে সর্বাগ্রে প্রয়োজন। এবং এই যে প্রথা বলছেন উনি, যে মহিলারা বিভিন্নভাবে নির্যাতিত হন, সে অর্থনৈতিক স্বাবলম্বী হলেও নির্যাতিত হন, হ্যাঁ, ইগো থেকেও নির্যাতিত হন। সেটা স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায়, যদি স্ত্রী বেশি বেতন পায়, অনেক উপর পোস্টে পড়ে, সেখান থেকেও একটা প্রেশারাইজ হয়। এটা এরকম ঘটনা আছে, এটা নেই তা না, সমাজে এটা রয়েছে। হ্যাঁ, কিন্তু সবসময় যেটা মারাত্মক আকার নিচ্ছে দিনকে দিন, সেই জায়গাগুলো থেকে লিগালি এইড কী পাওয়া যেতে পারে সেটা আমাদের বিচার্য বিষয়। তার জন্য লিগালি এইড অতি নিম্ন স্তরের যে মানুষ যারা শিক্ষায়, কার্যক্ষেত্রে অনেক জায়গা থেকে পিছিয়ে আছে, হ্যাঁ, এবং সার্বিক জ্ঞানের থেকেও পিছিয়ে আছে, আইনি সহায়তা কিভাবে পেতে পারে, নিতে পারে, সেই জ্ঞানটুকু পর্যন্ত তার নেই। এবং সে যে পড়বে, যে একটা স্যার একটু আগে বলে গেছিলেন যে ইংলিশে একটা অর্ডার বেরোলো, ইংলিশে একটা লেখা বেরোলো, সেটার বাংলা তর্জমা করে তাকে পৌঁছানো। ওই যে যেটা বললো যে একটা নোটিশ পাঠিয়েছে কোর্ট থেকে, বা একটা পুলিশ গেল যে আপনি একটা মিসিং ডায়েরি করেছিলেন, জিনিসটি পাওয়া গেছে, কিন্তু সমাজের কুসংস্কার, অন্ধকারাত্মা, অর্থাৎ অশিক্ষা, কুশিক্ষা, তার ফলে কি হচ্ছে,
সে সেইখানটায় গিয়ে সত্যাসত্য যে ঘটনাটা সেটা কিন্তু পাচ্ছে না বা আইনি সাহায্যটুকু পাচ্ছেন না। সমাজের এটা একটা ল্যাকনেস। এই ব্যারিয়ারগুলোকে ভেঙে আনবার জন্য বা ভেঙে বেরিয়ে আসবার জন্য যেটা মানে প্রথমেই দরকার সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, সচেতনতা। এই সচেতনতা কারা করবে? সচেতনতার দায়িত্ব হয়েছে শিক্ষিত সমাজ, সুশীল সমাজ যাদেরকে বলা হয়, সমাজকর্মীরা, তাই তো? তা আমাদের এই রেসপন্সিবিলিটি রয়েছে। এবং আইন উনি খুব ভালোভাবে বলেছেন, যেটা আমার খুব ভালো লেগেছে। আমি কিছুদিন আগেও পেপারে দেখেছিলাম, আরেকজন লয়ারের সঙ্গে আলোচনা হয়েছিল, সেটাই যে আমাদের যে কনস্টিটিউশনটা তৈরি হয় সেটা কিন্তু ব্রিটিশ ধাঁচে তৈরি হয়। অর্থাৎ খুব উচ্চশিক্ষিত কয়েকজন মাত্র লোক ছিল আমাদের এই দেশে, কয়েকজন বলতে প্রচুরই ছিল, কিন্তু জনসংখ্যার তুলনায়, শিক্ষার হারের তুলনায় মুষ্টিমেয় কয়েকজন শিক্ষিত ব্যক্তিগণ তখন ছিলেন, যারা ব্রিটিশদের এই রুলটাকে আপলোড করেছে বা নিয়েছে, নিয়ে নিজেদের দেশের অনুপাতে কিছুটা নিয়েছে, পুরোটা কিন্তু সেই সময় কনস্টিটিউশনে নিতে পারেনি। তার ফলে কি হয়েছে, আমাদের দেশজ আইন যেটা হওয়া দরকার ছিল, আমাদের এই সাধারণ মানুষের শিক্ষা, কালচার, গ্রাম্য পরিবেশের যে যেটাকে বলি আইনের যে ফাঁকফোকর কিংবা যে টর্চার, যে বিভিন্ন সমস্যা, সেই সমস্যাটাকে আইন নথিভুক্ত করতে সেই সময় পারেননি। ব্রিটিশ মতেই চলছে এখনো, সেই ধারা অনুসারেই চলছে। অ্যাকচুয়ালি এটাই হয়েছে। তার সংশোধনী, যেটা সংশোধন করা প্রয়োজন, সেটা এখন আলোচিত চর্চার বিষয় হয়ে গেছে। সবচেয়ে স্পেসিফিক মানে যেটা সুনির্দিষ্ট যদি কিছু প্রশ্ন হয় না, তাহলে আলোচনা ভালো হয়। আচ্ছা, তা নাহলে অনেক সময় একদম মিটিংয়ে এমন সব আলোচনা করলে খুব বিশাল বিশদ গবেষণার বিষয় আলোচনা করে তো লাভ নেই। এখন গরিবীর কারণ খোঁজার জন্য সে যারা অর্থনীতিতে একটা অভিজ্ঞতার কথা যদি কেউ বলে, ব্যক্তিগত জীবনেই হোক অথবা ব্যক্তিগত নাম নাই করলো, কিন্তু নাম করার দরকার নেই, নাম করার দরকার নেই। কাউকে হেল্প করতে যাচ্ছেন, সেই জায়গায় আপনি ব্যক্তিগতভাবে মানে XABCD XYZ সত্যি সত্যি কাউকে আপনি মানে কারো জন্য কাজ করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রগুলো যদি সুনির্দিষ্ট হয় তবে আপনি কিছু কাজ করতে পারেন। দেখুন, আজকে নয়, ফোন নাম্বারটা যদি রাখেন, যখন আপনার অ্যাবডোমেন পেন বা পেটে ব্যথা শুরু হবে, অথবা অন্য কিছু, যে চুল উঠে যাচ্ছে মেয়েদের ক্ষেত্রে, কিংবা খুব সর্দি কাশি হাঁচি হচ্ছে, আপনার অনেক কথা বলা থাকে। ডাক্তারখানাতে গিয়েও আপনি কিছু মেডিসিন পেয়ে যেতে পারেন, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, অথবা ফোনেও যদি হয় উনি দিয়ে দেন। অনেক ডাক্তার দেয় না কেন? তাহলে তার তো ফিসটা, এগুলো খুব বড় ব্যাপার নয়। যদি অ্যাবডোমেন পেন খুব হয়, শুনে উনি অন্তত কিছু অ্যাডভাইস করে দিতে পারেন যে না আমি ঠিক বুঝতে পারছি না এটা, কিন্তু ওগুলো সময় নষ্ট। এখন তো এটা জেনে রেখে আর লিখে কোনো লাভ নেই। উনি এক একটা রোগের এক একটা ওষুধ যদি এখন আপনাকে বলে 5 বছর ধরে, তাহলে তার MBBS করানোর দরকার হতো না। লও তাই, আপনি যদি ভাবেন যে আমি এখন অ্যাডভোকেট হব, হ্যাঁ, সে একটা ডিগ্রি হয়তো কোনো জায়গা থেকে আসতে পারে, কিন্তু সত্যি সত্যি অ্যাডভোকেট হতে গেলে যে সময়ে পড়াশোনা করা উচিত ছিল সেগুলো করলে ভালো হয়। তো ওটা অন্যভাবে নেবেন না, আমি এটা আপনাদের ভালোর জন্যই বলছি। এখানে যারা এসেছেন তারা ইন্ডিভিজুয়ালি আপনাদের একটা নাম, ঠিকানা, বয়স করতে চান, স্বাবলম্বী হতে চান, না চাকরি করছেন, এগুলো হলে জানেন তো খুব সুনির্দিষ্ট প্রেসক্রিপশন করা খুব সহজ। আমাদের দেশটা হলো মানে দেশটা তো কি ভারতবর্ষ, তো দেশের নাম বদলাচ্ছে পশ্চিমবাংলার, ওটাও ছাড়বো, একবার বলছে বাংলা, পশ্চিমবাংলা, ওয়েস্ট বেঙ্গল, কিন্তু গোটা দেশটা কি বলে? ভারতবর্ষ। আর ইংরেজিতে কি বলে? ইন্ডিয়া, তাই তো? এখন কেন ইন্ডিয়া থেকে এলো, ভারতবর্ষ থেকে এসেছে, ওতে যাওয়ার দরকার। নামটাও যারা দিয়েছে, কিন্তু সত্যি সত্যি ভারতবর্ষটা আমার যেটা মনে হয়েছে, আপনি এখানে যারা এসেছেন অনেকেই পোস্ট গ্রাজুয়েট আছেন, সবাই যারা দরকার, এমনি কেউ বলতে পারবেন যে আমাদের দেশে মোটামুটি ঠিক কত সংখ্যক গ্রাম আছে? আন্দাজ সংখ্যা একবারে পুরো মানে যে সেই চাঁদের ওজন কত, এরকম প্রশ্ন আমি বলছি যে আন্দাজ কি পশ্চিমবাংলাতে কিছু তথ্য কার্যক্রম করতে যাবেন জানেন তো, তখন মানে জেনে নিতে হবে। মানে জেনে নিয়ে আপনি যদি কিছু পরিকল্পনা করতে চান, সেরকম একটা গ্রামেও যদি আপনি কাজ করতে চান, সেই গ্রামে কত লোক সংখ্যা,
তাতে কত মহিলা, কত শিশু, এগুলো আপনাকে নিজেদের করতে হবে। তা নাহলে আপনি শুধু এখানে বসে একটা আলোচনা করলেন, আলফাল যা হোক একটা মানে তথ্য মনের মতো দিয়ে দিলেন, তেমন তো হবে না। সেগুলো আপনারা করবেন, মানে যেটা সার্ভে, সেটা আপনাকে বেলডাঙ্গা মুর্শিদাবাদের কাছ থেকে দৌড়ে এসছে, উনি বহুদিন ধরে কাজ করছেন, এনারা একটু গাইড করতে পারবেন। এগুলো অনেক সময় লাগবে, অন্য সময়ও করে দেবে। আগামীকাল আমার কি চাহিদা হতে পারে, কী ধরনের গাইড করলে আপনার সুবিধা হতে পারে, কাজ যদি করতে চান কোথায় করতে চান, অ্যাড্রেসটা একটা কলকাতার একটা এলাকায় কেউ কাজ করছে, তার এক ধরনের প্রয়োজন হবে। হ্যাঁ? না 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 চিঠি না, বায়োডাটা মানে আপনার নাম, ঠিকানা। বুঝতে পারছেন, আপনি আপনার সম্পর্কে কিছু লিখুন, ভালো লিখুন, আবার আপনার দুর্বলতাটা লিখুন। তারপরে আপনি ভাববেন যে আপনার পাশে যে বসে আছেন, দুজন একজনের থেকে এসছে, ওনার সম্পর্কে এত সময় নেই বলে, কারণ আমি আপনাকে বলবো সমাজসেবা করবে বলে তারা পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত করেছে। আমি বহু জায়গায় বলি এবং অনেক ক্ষেত্রেই বলি, আমাদের দেশটাতে অফুরন্ত সুযোগ, অফুরন্ত রসদ। এবারে গ্রামের সংখ্যা 5 লক্ষের বেশি, রান্নাটা ভালো হবে, তার স্বাদ ভালো হতে পারে, তার জন্য তাকে হোটেল ম্যানেজমেন্ট পড়ে আসার দরকার নেই। ঘর বাড়িতে তো সব মেয়েরাই রান্না করে তো, হ্যাঁ তাই তো করে। বাড়িতে পান টান কারা করে, ঠাকুমা পিসিমা, তারাই তো পান, নিজের পান অথবা কেউ অন্য লোকেরও পান দিয়ে দেয়, রান্নার কাজ সব কিছুই করে। কিন্তু আপনি দেখবেন বারাসাত থেকে এই মধ্যমগ্রাম থেকে আশপাশে দেখবেন যত হোটেল চলছে, সেখানে কারা? ছেলেরা। প্রথমত হলো মাইন্ডসেট। ওষুধ টষুধ শুদ্ধ কিছু মানুষ যেগুলো সবাই প্রয়োগ করতে পারে, সেই ধরনের ওষুধের একটা লিস্ট আছে, যেটা সবাই দিতে পারে। যেমন নার্সরাও যে ঘুরে ঘুরে দেয়, একটা ব্যথার ওষুধ, পায়খানার ওষুধ, এগুলো তো জন্য বড় ডাক্তার দরকার হয় না। তো সে এইসব ওষুধগুলো শিখতে হবে, তাদের কিছু নাই। এবার সেই সব ওষুধ কোথায়? আরে বা আপনি আপনার কথা নিয়ে আপনি শুধু, আমি তা বলছি না, আমি তো সিস্টেমটার কথা বলছি। যে এখন কোর্স আছে এইটুকু বলতে চাই, হতাশ হওয়ার কোনো কারণ নেই। মানে একবারে যে আমি একবারে জলে পড়ে গেছি। ওইখানে থেকে কাজ করতে হবে নাকি আসা যাওয়া? কোথায় থাকা বলবেন? কাজ করতে হবে না, ওটা শুধু শেখার জন্য। হ্যাঁ, 3 দিনের মধ্যেই শিখিয়ে দেওয়া যাবে সব। তারপরে ডাক পড়বে, তারপরে আপনি যেখানে যাবেন আপনি ওখানেই করবেন, যেখানে আপনি করতে নিজেও চান। কাজ পাবেন তখন, যদি আপনি কাজ এবার আপনি জানেন। জায়গাটা যদি খুঁজে বের করতে পারেন, পরে আমি গিয়ে একদিন থেকে সেট করে মানে একদম ধরেন পড়াশোনাই জানে না, তাদের জন্য এই কাজটা কি হবে? অ্যাটেন্ড করুন এবং প্রত্যেকেই উপকৃত হবেন। একটু দূরে করে দিলে ভালো হতো। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, নমস্কার জানাই। ঠিকানা রেখে ভালোই করেছ বন্ধু, ঠিকানা
এরপরে আমি অনুরোধ করছি, এখানে সাধন ধর আছে, উনি খুব অল্প সময়ের মধ্যে যোগ ব্যায়ামের উপরে কিছু খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কিছু বক্তব্য রাখবেন এবং স্বাস্থ্য চর্চার বিষয়ে ছাড়তে পারবেন। আসুন সাধন ধর। নমস্কার, এখনকার ক্লাস যোগা অ্যান্ড মেডিটেশন। তো প্রথমে আপনাদের বলি, অল্প সুস্থ শরীর গর্ব মোড়া এই হোক মোদের সংকল্প। এই সংকল্পকে মাথায় রেখে আজকের এই 3 দিনের সেমিনারে আমাকে এখানে আহ্বান করার জন্য আয়োজক সংস্থা বসিরহাট পথ প্রদর্শক ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত সদস্যদের জানাই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে সাথে আমি জানাই আমার স্যার মিস্টার A.K. রায় সামনে বসে আছেন, উনি আমাকে এখানে ইনভাইট করে নিয়ে আসছেন। প্রসঙ্গ অনুসারে বলি, ওনার ফুল ফ্যামিলি আমার স্টুডেন্ট। তো যাই হোক, ভারতীয় যোগ আদি অকৃত্রিম অদ্বিতীয় শরীর চর্চা। ভারতীয় যোগ আদি অকৃত্রিম অদ্বিতীয় শরীর চর্চা, সাইন্টিফিক ওয়ে, এনি ডিজিজ প্রপার জায়গায় আপনি যদি যান, পিওর কিওর অ্যান্ড শিওর। যারা ব্যবসা করে আলাদা ব্যাপার, কিন্তু আপনি যদি ঠিক জায়গায় যান, ঠিকভাবে শিখুন, অনেক কিছু থেকে আপনি মুক্ত পাবেন। মনকে সুস্থ রাখে, একত্রিত করে সুস্থ রাখে, ঠিক আছে? যে প্রক্রিয়ায় আপনি যোগ করছেন সেটাই হচ্ছে আসল। ওনাদের একটু বলুন, কথা কম বলতে। সেটাই হচ্ছে আসল। যে প্রক্রিয়া, যে পদ্ধতিতে আপনি করবেন সেটাই হচ্ছে আসল, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ যোগ? যোগের বেনিফিট কি? হ্যাঁ স্যার, যোগের বেনিফিট YOGA। ওয়াই? আপনি যদি ঠিক যোগা অভ্যাস করেন, why you are a unique individual. You are a unique individual, nothing but replace them. Open your eyes, আপনার চোখ খুলে যাবে। মানে আমি হা করলে আপনি বুঝতে পারবেন আমি হাওড়া বলছি না আকাশ বলছি। ওপেন ইউর আইজ। G, give more and more you planet. Give more and more you planet. মানে আপনার ব্রেন বিকশিত হবে, অসংখ্য তারার সংমিশ্রণ হবে। জি গেল। A, automatic avoid negative things, negative place, negative person, negative habits. Automatic avoid মানে YOGA। আপনাকে বলে দিতে হবে না যে ওখানে যাবেন না, ওখানে এটা করবেন না। আপনি যোগা যদি ঠিক মতন অভ্যাস করেন, আপনি এই বেনিফিট পাবেন, অটোমেটিক পাবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনাদের একটা বলে রাখি, এই বসিরহাট পথ প্রদর্শক ওয়েলফেয়ার সোসাইটি, আপনাদের একটা খবর এখানে জানিয়ে রাখি, স্যার জানেন আমি সেন্ট্রাল গভর্নমেন্টের যোগ আর মেডিটেশনের টিচার। সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো জায়গায় যোগের টিচারের রিক্রুটমেন্ট বোর্ডের আমি একজন সদস্য। যদি আপনাদের এরকম সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো জায়গায় যোগের ইন্টারভিউ আপনারা দেন, সঙ্গে সঙ্গে আপনারা মিস্টার A.K. রায়, অশোক কুমার রায়ের সাথে যোগাযোগ করবেন। আর বসিরহাটে পৌরসভার ভাইস চেয়ারম্যান সুদেব সাহা, ওনার সাথে যোগাযোগ করবেন, আপনাদের এই ব্যাপারে সহযোগিতা করব। শুধু তাই নয়, বেঙ্গল গভর্নমেন্টও আমাদের ডাকছে। আগামী গত 27 তারিখে পূর্ত ভবনে এই যোগের উপরে একটা ইন্টারভিউ হলো, গ্রেড A, B, C সার্টিফিকেট দেবে।
সেই সার্টিফিকেট থেকে বিভিন্ন স্কুলে টিচার রিক্রুটমেন্ট হবে। আমি ছিলাম ওই ইন্টারভিউ বোর্ডে, ঠিক আছে? তো আপনাদের এরকম যখন কোনো জায়গায় থাকবে আপনারা বলবেন, আমার সহযোগিতা পাবেন। এই মুহূর্তে রিক্রুটমেন্ট রয়েছে কলেজ মোড় সেক্টর 5-এ IIEM ইন্ডিয়ান ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে, ওখানে যোগের টিচার নেবে, ঠিক আছে? আগামী মঙ্গলবার ঠিক 10টা 10:30টায় ইন্টারভিউ হবে। যদি আপনাদের কেউ থাকে বলবেন, সহযোগিতা করব। যদি আমাকে না পান মিস্টার রায়ের সাথে, হ্যাঁ, যেমন প্রথম জিনিস হচ্ছে আপনাদের স্পন্ডিলাইটিস, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। পড়াশুনো শিখে অফিস কাচারি করে মাথা নিচু করে অনেক কিছু আপনারা করেন, সারাদিন আমরা মাথা নিচু করেই থাকি, সোজা আর রাখি না। তো যাই হোক, তো আমরা যদি এই সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের যদি একটা ব্যায়াম, একটা বা দুটো ব্যায়াম দেখিয়ে দিই, যখন হোক, যেভাবে হোক, যেখানে খুশি আপনারা এটা করতে পারেন। ওই ধরে বেঁধে এই সময় করতে হবে, ওই সময় করতে হবে, ওই সময় করবেন না, এই সময় করবেন না, না না, আপনারা যখন তখন করতে পারেন এই যোগের ক্লাসটা। কিরকম? সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আপনি এক্সরে করেছেন, সার্ভাইকালে 4, 5 and 6 স্পাইনে বা ভার্টিব্রাতে আপনার স্পন্ডিলাইটিস হয়েছে। আমাদের পিছনের যে ব্যাকবোন, এই ব্যাকবোনের 33টা স্পাইন বা ভার্টিব্রা আছে, 33 স্পাইন বা ভার্টিব্রা, 5টা ভাগ, thoracic, cervical, lumbar, sacral, coccyx। গতকাল একজন ডাক্তারবাবু ছিলেন, উনিও জানেন আমার সম্বন্ধে। এই 5টা ভাগে thoracic, cervical, lumbar, sacral, coccyx। তো cervical spondylitis হলে পরে যে এক্সারসাইজ, সার্ভাইকাল প্রেসার, আপনারা অনেকেই জানেন কিন্তু প্রপার ওয়ে জানেন না, সেটা এখন করাবো। কিরকম দেখুন, সামনের একটা স্পটকে ফলো করবেন, এই কানের ওপরে। আপনারা অনেকে এইভাবে করেন, এইভাবে করেন, এইভাবে করেন, কিন্তু না স্যার, ম্যাডাম, আপনারা করবেন ঠিক কানের ওপরে, এইখানটা প্রেসার দেবেন। ঠিক 4, 5 and 6 এই 3টে স্পাইনে কাজ হবে। এখানে দিলেও হবে, এখানে দিলেও হবে, কিন্তু পার্টিকুলার ভাবে এইখানে প্রেসারটা দেবেন। আমাদের